ধর্মের নামে বিভেদ সৃষ্টি না করে ইসলামের শান্তি ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি। সরকার ধর্মীয় নেতাদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। গুম ক্রসফার বন্ধ করেছে বিএনপি। 6 মাসের রাজনৈতিক হয়রানিমূলক কোনো মামলা করেনি পুলিশ, দাবি আইনমন্ত্রীর। রোহিঙ্গা ঢলের 9 বছরেও অনিশ্চিত প্রত্যাবাসন, নানা অপরাধে অস্থিতিশীল ক্যাম্প, নিজ দেশে ফেরার দাবিতে সমাবেশ। চলতি অর্থ বছরে 5টি স্থানীয় নির্বাচন করতে চায় সরকার। নির্বাচন স্বচ্ছ গ্রহণযোগ্য করতে সবকিছু করবে কমিশন। জ্বালানি পরিস্থিতি ভালো হতে 2 বছর লাগবে, দেশের সার সরবরাহে কোনো সংকট নেই, জানালেন উপদেষ্টা জাহেদ। 5 সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে 11 দলীয় লং মার্চ, গণভোটের রায় বাস্তবায়ন ও পণ্যমূল্য নিয়ন্ত্রণ সহ 6 দফা দাবি। এবং ব্রাজিল খেলতে এলে ফুটবলের জন্য বড় অর্জন হবে মত ক্রীড়া প্রতিমন্ত্রীর। একটি ম্যাচ দিয়ে আসবে না বড় পরিবর্তন। Rainbow Paints, color of joy. সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। ধর্মের নামে বিভেদ সৃষ্টি না করে ইসলামের শান্তি সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ মুক্ত সমাজ করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনুকরণীয় বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি ও তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান রাষ্ট্রপতি। মরুর বুকে মানুষ যখন বিভেদ, হিংসা, জুলুম আর অনাচারে লিপ্ত হয়ে পড়ে, তখন সত্য ও মানবতার আলোর বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার পবিত্র ভূমিতে তিনি জন্ম নেয় মানবজাতির রহমতের নতুন দ্বার উন্মোচন হয়। বিশ্বনবীর জীবন, আদর্শ আর সুন্নাহ মানুষকে দেখায় ন্যায়, মানবিকতা, সহনশীলতা ও শান্তির পথ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে 15 দিনব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান। মঙ্গলবার ইসলামী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাদ মাগরিব আয়োজন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজ চালানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ব্যক্তি জীবনের প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তাই বিদায় হজের ভাষণে মানব মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ও পারস্পরিক অধিকারের যে মহান শিক্ষা উচ্চারিত হয়েছিল, তা আজও সমগ্র বিশ্বে মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি জানান, ধর্মীয় নেতাদের জন্য সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে করণীয় সম্পর্কে। বর্তমান সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি, তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতা আওতায় আসবে। 25 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত চলা 15 দিনব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে বাইতুল মোকাররমে প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত থাকছে ওয়াজ, নসিহত, মাহফিল, সেমিনার সহ নানা আয়োজন। আমাদেরকে নসিব করেন। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান তারা। 3 বাহিনীর প্রধান তাদের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা সহযোগিতা কামনা করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রপতি।
আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবিধানিকভাবে শপথ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তার শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সমঝোতার স্মারক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। জানান, দেশে গুম ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করেছে সরকার। পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সহায়তা নিশ্চিতে আইনগত সহায়তা প্রদান সংস্থা, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে এই ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, সব সমস্যার সমাধান কেবল আদালতের মাধ্যমে করতে হবে এমনটা নয়। আরবিট্রেশন, আলাপ আলোচনা ও সামাজিক উদ্যোগেও অনেক বিরোধ সমাধান সম্ভব। তার প্রতি অন্যায় বা আচরণ হলে সেইটার প্রতিকার পাওয়ার, এবং সেইটা সবসময় যে কোর্টেই হইতে হবে সেটা না, কিভাবে আরবিট্রেশনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সামাজিকভাবে সমাধান করা যায়। গুম ক্রসফায়ার নিয়ে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমান সরকার গঠনের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি দাবি করে তিনি বলেন, বাগেরহাটের কোস্ট গার্ডের গুমের ঘটনায় স্বাধীন তদন্ত হবে। আপনারা দেখেছেন এই সরকার ক্ষমতা আসার পরে মানবাধিকার পরিস্থিতিতে একটা পুলিশ বাদী হয়ে রাজনৈতিক মিথ্যা মামলা এখন পর্যন্ত আমরা কোনো থানায় দেখি নাই। পুলিশ বাদী হয়ে এখানে গুমের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশনের সংস্কৃতি বন্ধ করা হয়েছে। আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে মানবাধিকার, মৌলিক অধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনের প্রেক্ষিতে আমরা এই স্বপ্নের পথ ধরে হেঁটে যাচ্ছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগ নাকচ করে দেন আইনমন্ত্রী। আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো, এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। থ্যাংক ইউ। নাই, জি, এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। বর্তমান সরকার আইন মেনেই কার্যক্রম পরিচালনা করছে বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে বাংলাদেশের রোহিঙ্গাদের ঢলের 9 বছর পূর্ণ হল আজ। 2017 সালের 25 আগস্টের সেই ভয়াবহতার স্মরণে মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পালিত হয়েছে রোহিঙ্গা গণহত্যা দিবস। দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে সমাবেশে গণহত্যার বিচার, নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়েছে রোহিঙ্গারা। রিফিউজি জীবন ছেড়ে মিয়ানমারে ফিরতে চাই, এমন নানা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে মঙ্গলবার সকাল থেকেই টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মাঠে জড়ো হন রোহিঙ্গারা। উখিয়ার কয়েকটি ক্যাম্পেও আলাদা সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে শিশু ও নারীসহ প্রায় 1.5 লাখ মানুষ অংশ নেন। উখিয়ার 4 নম্বর এক্সটেনশন ক্যাম্পের ফুটবল মাঠে রোহিঙ্গা সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা আয়োজিত সমাবেশ হয়। এতে মিয়ানমারের নির্যাতনের চিত্র তুলে ধরার পাশাপাশি দ্রুত প্রত্যাবাসনের উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান রোহিঙ্গারা। ইউনিসিআর হ, আইএমও হ, ডাব্লিউএপি হ, যিনি স্টেক হোল্ডার আছে তারা হন ধরনের ওয়ার্কশপ আর কানমারে স্টেক হোল্ডার আছে তারা আলো পর্যন্ত হন পর্যন্ত অনগা ডায়ালগ নগরী। প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ অপেক্ষার কথা তুলে ধরে রোহিঙ্গারা বলেন, 9 বছরেও নিজ দেশে ফেরার কার্যকর কোনো পথ দেখতে পাচ্ছেন না তারা। আলোচনার মাধ্যমে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সম্ভব না হলে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে। আর দেশত আর যাইতে চাইতে আর দেশত আই যাইবার লাই বলি আর হগলো এরা আমার তার পারমিশন লাইব। এ সময় বাংলাদেশে আশ্রয় দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে বিশ্ববাসীর সহযোগিতার দাবি জানান তারা। আরা চাইতে আরা দেশানত আরা নিজেরার ক্যাপাসিটি লই নিজেরার ট্রেন লইরে আরা ওয়াফেসে বলা আরা চাই। সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পগুলোতে নিরাপত্তা জোরদার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলতি অর্থ বছরে 5টি স্থানীয় সরকার নির্বাচন করতে চায় সরকার। এ নিয়ে অনুরোধ জানাতে আগামী সপ্তাহে নির্বাচনে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সচিবালয়ে তিনি সাংবাদিকদের আরও জানান, মেঘনা নদী থেকে পানি এনে তা বিশুদ্ধ করার জন্য 16,000 কোটি টাকা ব্যয়ে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প হাতে নিয়েছে সরকার। টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সায়দাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব। 95 কোটি লিটার পানি আসবে এটাতে। এই 16,000 কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই আমাদের প্রায় 11-12 হাজার কোটি টাকার কাজ শেষ হয়েছে। এই প্রকল্পটি ছিল 2015 থেকে 2030 শেষ হবে, কিন্তু আমরা টার্গেট করেছি আমরা 2029-এর মধ্যে এটা শেষ করব। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ গ্রহণযোগ্য করতে সবকিছু করবে নির্বাচন কমিশন। জনগণের ভোটে নির্বাচিত হবেন জনপ্রতিনিধিরা, তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা মুক্ত রাখতে হলে জাতীয় নির্বাচনের মতো রাজনৈতিক দলগুলো সদিচ্ছা থাকতে হবে। আরও বেশি নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনীতিবিদদের ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের প্রতিবেদন প্রকাশ ও অংশীজনদের সঙ্গে সংলাপের আয়োজন করে অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই সংলাপে অংশ নেন নির্বাচন বিশেষজ্ঞ, দেশি বিদেশি পর্যবেক্ষণ সংস্থা, দাতা সংস্থা, নাগরিক সমাজ এবং নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত প্রতিনিধিরা। এ সময় নির্বাচন কার্যক্রমের ফলাফলের সঙ্গে বিভিন্ন বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়। নির্বাচন পর্যবেক্ষকরা সামনে স্থানীয় সরকার নির্বাচন সহ ভবিষ্যতের সব নির্বাচনে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করব যে সহিংসতাটা যাতে তারা নিজেদের পার্টি এবং সমর্থক এবং অন্যদের সাথে কোনোভাবে না ঘটতে পারে, সেই জন্য কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করবে। স্থানীয় সরকার নির্বাচন যেগুলো আসছে এগুলো ভালো করতেই হবে, এবং এটার জন্য শুধু ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব না। এখানে পলিটিক্যাল পার্টি যারা আছেন তাদের একটা বিশাল দায়িত্ব আছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপির সংসদ সদস্যরা আগামীতে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানান। সে সঙ্গে সংসদ নির্বাচনে কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগও করেন জামায়াতের এমপি। নির্বাচন কমিশনের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা প্রেশার ক্রিয়েট করতে হবে, রাজনৈতিক দলকে আপনাদেরকে বলতে হবে যে এত % নারীদের নির্বাচনের প্রার্থী দিতে হবে। নারীদের এই যে স্বাধীন মত প্রকাশের যে ইচ্ছা, এটাকে মাথায় রেখে নির্বাচনের সময় যদি দলগুলো নমিনেশন দেওয়ার ক্ষেত্রে এটা একটু মাথায় রাখে। ইলেকশনের আকাশে একটি ঘন কালো মেঘ তৈরি হয়েছে এবং সামনে যে ইলেকশন হবে লোকাল গভর্নমেন্ট, ইলেকশন কমিশন কিভাবে ম্যানেজ করবেন, পলিটিক্যাল পার্টিটা কি করবেন, এটা একটি বড় প্রশ্ন। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সামনের স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা মুক্ত রাখতে চায় কমিশন। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কার্যকরী ভূমিকা প্রয়োজন বলেও জানান তিনি। ইলেকশন কমিশনের পক্ষ থেকে গেট ইট গ্রান্টেড, আমাদের যা কিছু টুল আছে উই উইল এক্সারসাইজ। ওই যে বাংলাদেশে যে সংস্কৃতি চালু হয়েছিল, নমিনেশন পেলেই আই এম ইলেক্টেড, নো, দিস ইজ নট গোইং টু হ্যাপেন। ইলেকশন উইল বি ট্রান্সপারেন্ট, ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সো জনগণের ভোট পেয়েই নির্বাচিত হতে হবে, ভোট পেয়েই প্রার্থীদেরকে নির্বাচিত হবে, এটা যেন বদ্ধমূল হয়ে যায় সবার মাঝে। আরও বেশি নারী প্রতিনিধিত্ব বাড়াতে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে বলেও জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। জ্বালানি পরিস্থিতি যথেষ্ট ভালো হতে আরো 2 বছর লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, জ্বালানির দাম 2/3 বেড়ে যায়, মারাত্মক পর্যায়ে ভর্তুকি না দিয়ে লোডশেডিং এর পথে হাঁটছে সরকার। আর তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, সমালোচনার আগে কোনো পরিস্থিতিতে সরকার দায়িত্ব নিয়েছে তা আগে ভাবতে হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ের শুরুতেই সরকারের 180 দিনের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আই হ্যাভ এ প্ল্যান গণতন্ত্রের অভিযাত্রার 6 মাস শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সরকার খাদ্য নিরাপত্তার বিষয়ে সতর্ক আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশে সার সরবরাহে কোনো সংকট নেই, তবে ব্যবস্থাপনার অভিযোগ আসায় ব্যবস্থা নিচ্ছে সরকার। অতিরিক্ত সার রক্ষিত আছে, আমরা নাম বলছি না এখন, দেশে খুব লিডিং একটা পত্রিকায় আজকে নিউজ এসছে সারের মজুদ নিয়ে কোনো সমস্যা নেই,
কিছুটা সমস্যা বিতরণে আছে এবং আপনারা এটুকু সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যেটা কৃষক এবং জনগণের স্বার্থে। জ্বালানি সংকট পুরোপুরি না কাটলেও অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে উল্লেখ করে জাহেদ বলেন, দেশের জন্য ক্ষতিকর ভর্তুকি না দিয়ে লোডশেডিং দিতে হচ্ছে সরকারকে। প্রতি ইউনিট এলএনজির দাম গত বছরের এই সময় ছিল $12 থেকে $14, এই মুহূর্তে ওটা $24। এটা 30-এ চলে যাবে বা ক্রস করবে এই সম্ভাবনা আছে। সুতরাং আমরা যখন বলে ফেলি যে ওই সময় হয়নি কেন, এখন হচ্ছে কেন, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে। যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না। প্রশ্নের জবাবে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বর্তমান সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে বিবেচনায় নিয়ে সরকারের সমালোচনা করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। একটা দেশ যদি মানে প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না। দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড, এটা আরো কঠিন ব্যাপার। দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। সো আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে। আর সমালোচনার নামে রাষ্ট্রবিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান। সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। অপতথ্য প্রচার রোধে সরকার আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা। আস্তে আস্তে আইনগত পদক্ষেপ, অন্তত আমরা মানুষের কাছে লিগ্যাল নোটিশ পাঠাতে শুরু করব। আমরা সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সেটার জন্য আমরা এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। গ্যাস সরবরাহ বাড়লেও কমেনি সংকট। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে যানবাহনের লম্বা সারি। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, আপনি আমাদেরকে জানাবেন ফিলিং স্টেশনে গাড়ির চাপ কেমন দেখছেন? পার্বণ গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে চাহিদা অনুযায়ী সরবরাহ এখনও নিশ্চিত না হওয়ায় আমরা রাজধানীর যে ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের যে সংকট সেটি দেখছি এবং যে গ্যাসের যে চাপ, অর্থাৎ একজন ড্রাইভাররা কিন্তু পর্যাপ্ত যেই তাদের চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই আজকে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কারণে কিন্তু আজকে রাজধানীর যে গাড়িগুলো, অনেক গাড়ি রাজধানী থেকে গ্রামের দিকে যাওয়াতে কিন্তু আজকে আমরা যে দীর্ঘ সারি সেটি কিছুটা কম দেখতে পেলেও আমরা ড্রাইভারদের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলছেন আজকেও 1-1.5 ঘন্টা সময় লাগছে এবং গ্যাসের চাপ কম থাকার কারণে তারা যেই পর্যাপ্ত যে গ্যাস তাদের প্রয়োজন সেটি পাচ্ছে না। আমরা কয়েকজন চালকের সঙ্গে কথা বলবো। আজকে যে গ্যাসের যে পরিস্থিতি, এটা আসলে আপনারা কিভাবে দেখছেন? এই ভোগান্তি কিভাবে নিরসন হবে মনে হয়? আসলে এগুলার কি বলবো, আজকে প্রায় 2 মাস যাবত আমরা এগুলা সাফার করতেছি। আসলে আমাদের দুঃখ, আমাদের কথা, আমাদের দুঃখ শোনার মতো তো আসলে কেউ নাই। কারণ কি, গেল কয়েকদিনের তুলনায় এখন পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি যদিও একটু সিরিয়ালটা কম, কারণ সামনে 2-3 দিন বন্ধ, কালকে বন্ধ, এই জন্য লাইনটা একটু কম, কিন্তু গ্যাসের প্রেশার নেই। আমরা দৈনন্দিন কাজ করি, রাইড শেয়ার করি, ভাড়া গাড়ি চালাই, জমা আছে, মাস শেষ, কারেন্ট থাকে না, গ্যাস থাকে না, এভাবে। ধন্যবাদ। যেমনটি বলছেন যে আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো যে সামগ্রিকভাবে গ্যাসের জন্য যে দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হয়, একই সঙ্গে যেই ভোগান্তির মধ্যে তারা রয়েছে সেটা থেকে তারা নিরসন চায়। তো এই ছিল আমার কাছে রাজধানীর এই ফিলিং স্টেশন থেকে সবশেষ।
উদ্যোক্তা হবার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ 6 দফা দাবি আদায়ে এই লং মার্চ হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। আগামী 5 সেপ্টেম্বর হবে ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ। প্রস্তুতি সার্বিক বিষয় নিয়ে মঙ্গলবার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। গণভোটের রায় বাস্তবায়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ 6 দফা দাবি আদায়ে এই লং মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সকাল 7টায় রাজধানীর শাপলা চত্বর থেকে যাত্রা শুরু করে ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রাম অভিমুখে যাবে লং মার্চ। ঢাকা থেকে 4টি রুটে লং মার্চ হবে। এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, লং মার্চ শান্তিপূর্ণ ও সফল করতে ঢাকা চট্টগ্রাম রুটের 9টি জেলা ও মহানগরীকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে দল। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, নিয়মতান্ত্রিক হবে, কোনো উস্কানিমূলক হবে না। আমরা আশা করব পুলিশ প্রশাসন এবং সরকারের সকল ইন্টেলিজেন্স এবং এর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক সহ যারা নিয়োজিত থাকেন, তারা আমাদের এই 4টি রোড মার্চের ব্যাপক কর্মসূচিতে জনগণের পাশে থেকে আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করবে। হাজারো গাড়ি বহরের কারণে ওই দিন ঢাকা চট্টগ্রাম রুটে যানজট ও জনদুর্ভোগ হতে পারে জানিয়ে সাধারণ মানুষের কাছে জোটের পক্ষ থেকে অগ্রিম দুঃখ প্রকাশ করেন তিনি। এই লং মার্চ সফল করার প্রয়োজনে দেশ, জাতি, গণতন্ত্রের সাথে যাদের একটু কষ্ট হবে, একটু যানজট হবে, একটু ভোগান্তি যদি হয়, আমি জামাত ইসলামের পক্ষ থেকে তাদের সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তীতে 19 সেপ্টেম্বর রংপুর, 10 অক্টোবর খুলনা এবং 24 অক্টোবর সিলেট অভিমুখে বাকি 3টি লং মার্চ করবে 11 দল। আপনাদের সবার সহযোগিতা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদীরা নিজ দেশের মানুষকে হত্যা করে, গুম করে, তাই প্রতিবাদের ভাষা হিসেবে কাজী নজরুল ইসলাম আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, অন্যায় অবিচারের বিরুদ্ধে নজরুলের লেখনী ও গান এখনো মানুষকে প্রতিবাদে অনুপ্রাণিত করে। মঙ্গলবার নজরুল বর্ষ উপলক্ষে রাজধানীর জাতীয় নাট্যশালায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি। আমি হব সকালবেলার পাখি শিরোনামে অনুষ্ঠানটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনাভিত্তিক গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে শিশুরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নজরুলের লেখা ও গান মানুষকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে উদ্বুদ্ধ করে, তাই নতুন প্রজন্মকে নজরুলের লেখা আরো বেশি করে পড়তে হবে। নজরুলের বছর আমরা প্রতিটি ক্ষণে তাকে মনে করব, তার গান গাইব। তার গান আমাদের মনকে পরিশুদ্ধ করে, তার গান যে কোনো অন্যায়কে প্রতিবাদ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। নজরুলের আদর্শ ও চেতনা ধারণ করে অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। একই সঙ্গে তরুণ প্রজন্মকে নজরুলের সাহিত্য ও সঙ্গীতের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। আজও ফ্যাসিবাদের জন্ম হয়, ফ্যাসিবাদ নিষ্ঠুরতা করে, নিজ দেশেরই তারা ফ্যাসিবাদী শাসক নিজ দেশের লোকদেরকে গুম করে, হত্যা করে, রক্ত ঝরায়। সেই কারণেই তো নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক। রুহুল কবির রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একজন কবির সাথে আরেকজন কবির কিন্তু তুলনা হয়। ঈশা, দেশ টিভি, ঢাকা। জাহিলিয়াতের ঘোর অন্ধকার দূর করে সত্য, ন্যায় ও ইনসাফের দ্যুতি ছড়িয়ে দিতে ধরাধামে এসেছিলেন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শুভ আগমন ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো মুসলিম জাহানে দিনটি উদযাপিত হয় অত্যন্ত ভাব গাম্ভীর্য ও শ্রদ্ধার সাথে। মহানবীর রেখে যাওয়া অনুপম জীবন আদর্শ বর্তমান পৃথিবীর সব অস্থিরতা ও নৈতিক অবক্ষয় থেকে মুক্তির একমাত্র উপায় বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা।
বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ধারায় আগমন মানব ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত অধ্যায়। 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি শুধু একটি দিন নয়, বরং পুরো মানবজাতির জন্য আল্লাহর অশেষ রহমতের বার্তা। ঘোর অন্ধকারের যুগে ধারায় আবির্ভূত হয়ে যিনি ছড়িয়ে দিয়েছিলেন আলোর বার্তা, পুরো মানবজাতির জন্য মহান আল্লাহর অশেষ রহমতের বার্তা নিয়ে আসে এই ঈদে মিলাদুন্নবী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করেছেন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে। ইসলামী গবেষকদের মতে এই দিনে নফল ইবাদত ও নবীজির সুন্নাহ চর্চার মাধ্যমেই অর্জন করা সম্ভব প্রকৃত আত্মশুদ্ধি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আই হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি শুধু পৃথিবীর জন্য না, শুধু মানব জাতির জন্য না, শুধু এই জমিনবাসীর জন্য না, বরং সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি হাবিব আপনাকে পাঠিয়েছি রহমত হিসেবে। ইসলামিক স্কলার প্রফেসর মুক্তার আহমদ জানান, বিশ্ব যখন অন্ধকার, অনাচার আর অজ্ঞতার অন্ধকারে ছেয়ে গিয়েছিল, ঠিক তখনই রহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসেছেন, তিনি মানব জাতির মুক্তির জন্য এসেছেন, কারণ ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। ফলে মানবতা সেখানে ভুলুণ্ঠিত ছিল, ওহির আলো থেকে মানুষ বঞ্চিত ছিল। যে জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সমাজে যে নৈতিক অবক্ষয়, অস্থিরতা আর বিশৃঙ্খলা, তা থেকে উত্তরণের একটাই পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ। তার ক্ষমানীতি, সততা ও ন্যায় বিচার ধারণ করতে পারলে সমাজ পুরোপুরি বদলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্মের মাস, এটা যেমন আমাদের কাছে একদিকে আনন্দের কথা, কিন্তু অন্যদিকে সেটা তো শিক্ষারও বিষয়। আমার রাষ্ট্রের জন্য কি করলাম, মানবতার জন্য কি করলাম, জনতার জন্য কি করলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে জীবনী পড়তে হবে, রাসূল ইসলামের জীবনীটা ভালো করে বুঝতে হবে। ঈদে মিলাদুন্নবী কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখার বিষয় নয়, মহানবীর প্রদর্শিত শান্তি, ইনসাফ ও বিশ্ব ভ্রাতৃত্বের বাণী নিজেদের জীবনে ধারণ করাই এদিনের মূল শিক্ষা। মহানবীর দেখানো আলোর পথ ধরে কেটে যাক সমাজের সব অন্ধকার, বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হোক মানবতা। মহিমান্বিত এই দিনটি ঘিরে এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতা নিতে বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা ও পর্যটন সহ সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। মঙ্গলবার এনএসডিএ সম্মেলন কক্ষে আয়োজিত ভ্যালিডেশন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি ইয়াওয়েন। দেশে প্রথমবারের মতো কম্পিটেন্সি বেসড চাইনিজ ল্যাঙ্গুয়েজ কারিকুলাম প্রণয়ন করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ। In pursuance to our election manifesto, our Honorable Prime Minister, Mr. Tariq Rahman, has emphasized the importance of introducing a third language in secondary education, as you know. And looking towards the coming decades, I believe Mandarin deserves serious consideration as one of the important options. As trade, investment and technology and cultural exchanges with China continue to grow, Mandarin can become not merely an academic qualification, but a professional and economic skill. দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। 24 ঘন্টায় সারা দেশে হাম উপসর্গে আরও 5 জন মারা গেছে। নতুন আক্রান্ত হয়েছে 1077 জন, আর এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 3 জন। নতুন 907 জন সহ হাসপাতালে ভর্তি 2000-এরও বেশি রোগী। দুই রোগের আক্রমণে রাজধানীর হাসপাতালগুলোতে আশঙ্কায় দিন পার করছেন রোগী ও স্বজনরা। গরিব মানুষ তো আমরা, আমাদের বলতে চাই যে অক্সিজেন নাই, আইসিইউ নাই, এখানে মানে রাখা যাবে না। দেশে হামের প্রকোপ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। 24 ঘন্টায় হাম কেড়ে নেয় আরও 5 জনের প্রাণ। এ নিয়ে 5.5 মাসে প্রাণ গেছে 943 জনের। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। হামে আক্রান্ত হয়ে বেশিরভাগ রোগী এসেছে জেলা শহর থেকে। একদিনে 17 রোগী সহ চিকিৎসা নিচ্ছেন 73 জন। রোগীদের হামের পাশাপাশি দেখা দিচ্ছে নিউমোনিয়া ও অন্যান্য জটিলতা। ফলে আশঙ্কায় দিন পার করছেন অভিভাবকরা। 4 দিন শেরেবাংলায় ভর্তি ছিলাম নিউমোনিয়া নিয়ে 4 দিন ভর্তি ছিলাম। পরে 9 তারিখে আমাদের রিলিজ দিছে। রিলিজ দেওয়ার পরে 7
8 দিন ছিলাম বাড়িতে, আবার দেখি জ্বর আসছে। তার বলছে যে দেখেন আপনার বাচ্চার অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো সময় যে কোনো একটা কিছু হয়ে যেতে পারে। এইখানে আইসি মানে অল্প আছে আর কি, এইটা বলছে যে এখানে আইসি 3টা আছে, এখানে তো ওই আইসি তো বাচ্চা আছে, এই বাচ্চা তো রাখা যাবে না। হামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 3 জন। এ নিয়ে চলতি বছরে মারা গেছে 88 জন। একদিনে সর্বোচ্চ 907 জন সহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 2000-এর বেশি রোগী। সোহরাওয়ার্দী হাসপাতালে একদিনে 8 রোগী সহ মোট চিকিৎসা নিচ্ছেন 72 জন। চিকিৎসা নেওয়ার পর কম বয়সীরা দ্রুত সুস্থ হলেও আশঙ্কায় আছেন বয়স্করা। শরীরে মনে করেন যে লিভারে পানি জমছে, কিডনির সমস্যা বলছে, আর ফুসফুসের ভিতরে সমস্যা বলছে। ওষুধ খাওয়াইছি, খাওয়ানোর পরে সাপোর্ট দিছি, সাপোর্ট দিলে জ্বর একটু কমে, তো আবার জ্বর স্বাভাবিক হয়ে যায়, 103, 102 এরকম আসে। জ্বর, মাথা ব্যথাটা অতিরিক্ত, মাথা ব্যথার জন্য উঠতে পারি না, সাথে বুকে প্রচুর পরিমাণের ব্যথা। এই হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ না থাকায় বেশি ঝুঁকিতে আছে শিশু ও বয়স্করা। আইসিইউ এবং এইচডিও সাপোর্ট বাড়িয়ে রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখার দাবি জানান স্বজনরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। দ্রুতই প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর পিটিআই সভাকক্ষে প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা জানান। বলেন, প্রাথমিকের নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে, এতে সরকারি বেসরকারি সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মানোন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। সরকারি প্রাথমিক শিক্ষাগতগুলো বিদ্যালয়গুলো মনিটরড হবে না, সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মনিটরড হবে। এই সব কিছু নিয়ে সামনে অনেক ইতিবাচক বদল আসছে এবং এই নীতিমালা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফাইনাল হবে। ওইটা ফাইনাল হওয়ার পরই নতুন নিয়োগ হবে। অন্যায়ভাবে যদি তারা কামাই করতে চেষ্টা করে সেটার শক্ত ব্যবস্থা মন্ত্রণালয় থেকে নেওয়া হবে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাব আয়োজন করেছে ইউথ ইম্প্যাক্ট সামিট 2026। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সামিটে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন, উদ্যোক্তা হওয়ার সুযোগ, নতুন উদ্ভাবন ও যুব কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন শিক্ষার্থীদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। হিরো এক্সপালসের বিশেষ মিডিয়া টেস্ট রাইড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁও মিডিয়া টেস্ট রাইড প্রোগ্রাম 2026 অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। হিরো এক্সপালসের নতুন মডেল ও এর বিভিন্ন ফিচার সম্পর্কে গণমাধ্যম কর্মীদের সরাসরি ধারণা দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে হিরো এক্সপালসের বিভিন্ন ফিচার নিয়ে তাত্ত্বিক আলোচনা, নির্দেশিত টেস্ট রাইড এবং পণ্যের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পান অংশগ্রহণকারীরা। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক রাইডিং এর পাশাপাশি বাইকটির সক্ষমতা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য তুলে ধরেন আয়োজকরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বিরুদ্ধে। প্রায় 3 মিনিটের একটি ভিডিওতে ব্যারন কোথায় অবস্থান করেন সেই তথ্য দেখে হত্যার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল IRIB-তে প্রচারিত 3 মিনিটের একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে তোলপাড়। ভিডিওটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে সরাসরি হুমকি দিতে দেখা যায়। ভিডিওটির শুরুতে ইংরেজি গ্রাফিক্সে ব্যারনের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয় এবং নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার সহ তার যাতায়াতের বিভিন্ন স্থানের চিত্র তুলে ধরা হয়। ভিডিওর শেষ অংশে $1 কোটি পুরস্কার ঘোষণার কথা উল্লেখ করে বলা হয়, অনেকেই এ অর্থ পেতে অপেক্ষায় রয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নজরে নেয় মার্কিন সিক্রেট সার্ভিস। সংস্থাটির মুখপাত্র নেট হেরিং নিশ্চিত করেছেন তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। তবে নিরাপত্তাজনিত কারণে বিস্তারিত কোনো গোয়েন্দা তথ্য প্রকাশ করা হয়নি বলেও জানান তিনি।
প্রতিবেদন অনুযায়ী ভিডিওটির মূল উদ্দেশ্য ব্যারনের গতিবিধি এবং সামাজিক যোগাযোগ পর্যবেক্ষণ করে তার নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা চালানো। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, সাবেক শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের পর থেকেই ট্রাম্প ও তার পরিবারের ওপর তেহরানের হুমকি এবং নজরদারি বহুগুণ বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলায় ইরানের তৎকালীন শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকেই ট্রাম্প ও তার পরিবারের ওপর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে আসছে দেশটির কট্টরপন্থী মিডিয়া। এর আগে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের প্রতি হুমকি এলেও এ প্রথমবার তাদের সর্বকনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে সরাসরি এমন হুমকির মুখে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সম্ভাব্য হুমকি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনাও নিয়মিত পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।